মুসলিম বিশ্বের ঐক্য, মানবতার শান্তি, সমৃদ্ধি কামনায় শেষ হয়েছে তাবলিগ জামাতের ইজতেমার প্রথম পর্ব। 3 দিনব্যাপী ইজতেমার শেষ দিনে মোনাজাতে অংশ নেন কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ। প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আগামীকাল থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। কুয়াশা মাড়িয়ে তুরাগ তীরে মানুষের ঢল, কেউ হেঁটে কেউ বা গাড়িতে, যে যার মতো করে পৌঁছে যান ইজতেমা ময়দানে। মোনাজাত শুরুর আগেই যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। অবনত মস্তক ও আকাশপানে দুহাত তুলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের কাছে প্রার্থনা। নেই উঁচু নিচু ভেদাভেদ, নেই কোনো হুল্লোড়, এক মনে শুধুই পাপ মোচনের ফরিয়াদ। ইমানের সঙ্গে মওত নসিব করেন আল্লাহ, মওতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন, আল্লাহ বরকতময় করে দেন। শুধু নিজের আত্মা পরিশুদ্ধ নয়, ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব, সর্বত্র বয়ে যাক শান্তির সুবাতাস। লাখো মানুষের অশ্রুসিক্ত মোনাজাত তুরাগ তীরে। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার কলমা পড়ছে আল্লাহ করে মাফ করে দেন, আল্লাহ আপনাকে মাহবুব বলে স্বীকার করে মাফ করে দেন। সংকট, যুদ্ধ, বিগ্রহে ক্লান্ত মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয় আখিরি মোনাজাতে। অতীত নেতিবাচক কৃতকর্মের জন্য পানা চেয়ে ইজতেমার শিক্ষা যাতে কাজে লাগে জীবনের সব ক্ষেত্রে, সেই দোয়া ছিল আল্লাহর কাছে। আল্লাহ এই কাজের সমস্ত রুকাওয়াতকে দূর করে দেন, আল্লাহ সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন। আপনার কুদরত অসীম, আল্লাহ আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াত আর বাধাকে দূর করে দেন। মোনাজাত শেষে ফিরতি পথ ধরেন আগতরা। বলছেন ইজতেমা যেখানে শেষ সেখান থেকেই ঈমান আমলের দাওয়াতের কাজটা শুরু হলো। দ্বীনি ভাইদের কাছে দাওয়াত তাবলীগের নামে যেই প্রচারিত, এটা যে সমস্ত মানুষ আসতে পারে না তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তাদের অসুস্থতা দূর করে দেয় এবং মানুষের কোনো হিংসা কিনে না থাকে। আল্লাহ তাআলার কাছে আমি এগুলি চেয়েছি, দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যাতে করে এইখান থেকে ভালো কিছু একটা নিয়ে বাসায় গিয়ে এর উপর আমল করার তৌফিক দান করেন। সোমবার থেকে একই স্থানে শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। পবিত্র কোরআনের সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখবে। মূলত কোরআন এবং হাদিসের এই যে শিক্ষা, সেই শিক্ষা আরেকবার শানিত করে নেওয়া হলো ইজতেমার এই ময়দান থেকে। আর এখানকার অর্জিত জ্ঞান বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে ছুটে যাবেন ইজতেমায় আগত মানুষরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, টঙ্গী তুরাগ তীর, গাজীপুর। রেল কিংবা সড়ক পথ, দুচোখ যত দূর যায় কেবলই জনস্রোত। ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লিদের ঢল ছিল পথে পথে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতেও পড়তে হয়। মাইলের পর মাইল পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন ইজতেমা ফেরতরা। আখেরি মোনাজাত শেষ, ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের জনস্রোত তখন টঙ্গী রেল স্টেশনমুখী, যেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল ঢাকা এবং জয়দেবপুরগামী দুটি বিশেষ ট্রেন। কে কার আগে উঠবেন তা নিয়েই শুরু হয় দৌড়ঝাঁপ। যাত্রীর চাপে যারা ট্রেনের ভেতরে জায়গা পাননি, জীবনের ঝুঁকি নিয়েই তারা উঠে পড়েন ছাদে কিংবা ইঞ্জিনে। কষ্ট ভাই, এখন কি করুন ভাই, আসছি ইজতেমার মাঠের ভিতরে, আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে যাইতেছি। বাসায় অবশ্যই যেতে হবে, সেজন্য একটু ঝুঁকি নিয়ে যেতে হবে। অনেক সুষ্ঠুভাবে শান্তভাবে আশা করি যে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভোর থেকেই 10 জোড়া বিশেষ ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। মোনাজাত শেষে বিভিন্ন গন্তব্যে একে একে ছেড়ে যায় এসব ট্রেন। একই চিত্রের দেখা মেলে সড়ক পথেও। যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন অনেকে। টঙ্গী, উত্তরা, আব্দুল্লাপুর সহ আশেপাশের সব সড়কেই ঘরে ফেরা মুসল্লিদের ঢল। 30 তারিখ আসছিলাম আর কি, এখন আর কি দোয়া শেষ করে আর কি আমরা সবাই একসাথে চলে যাচ্ছি। রিস্ক নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি না, এখানে মানুষের প্রচন্ড ভিড়। কুড়িল বিশ রোড থেকে এই পর্যন্ত হাইটে আসছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা পড়েন ভোগান্তিতে। ভারী ব্যাগ বিছানা মাথায় পিঠে নিয়ে বাস, ট্রাক যে যা পেরেছেন উঠে পড়েছেন তাতেই। প্রথম পর্বের এই ইজতেমায় অংশ নেন সারা দেশ থেকে আসা কয়েক লাখ মুসল্লি।
তাবলিগ জামাতের বিবদমান দুটি পক্ষের বিরোধের কারণে এবারের ইজতেমা ঘিরে অনেকেই ছিলেন শঙ্কায়। সেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম পর্বের ইজতেমা, যেখানে অংশ নিয়ে দেশ, জাতি এবং সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন এরকম লাখো মুসল্লি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, টঙ্গী। যেমনটি দেখছিলেন, আখেরি মোনাজাত শেষে মেট্রো রেলে ইজতেমা ফেরত মুসল্লিদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন জায়গায় ফেরার পাশাপাশি মতিঝিল স্টেশন ব্যবহার করে নারায়ণগঞ্জ বা অন্যান্য জায়গায় যেতেও মেট্রো ব্যবহার করেন মুসল্লিরা। অন্য পরিবহনের তুলনায় দ্রুত এবং আরামদায়ক পরিবেশ হয় মেট্রো রেলকেই বেছে নেয়া। এতে যারা নিয়মিত যাত্রী তাদের খানিকটা অসুবিধা হলেও বাকি সবই স্বাভাবিক ছিল। ইজতেমা ময়দান ছাড়িয়ে আশেপাশেও ছড়িয়ে পড়ে মুসল্লিদের অবস্থান। আখিরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে অনেকেই পা বাড়ান মেট্রো স্টেশনের দিকে। উত্তরার উত্তর স্টেশনই সবচেয়ে কাছে, তাই ভিড়ও সবচেয়ে বেশি। দলে দলে মুসল্লিরা প্রবেশ করেন স্টেশনে। কনকোর্সে গিজগিজ করছে মানুষ। সবচেয়ে বড় লাইন ভেন্ডিং মেশিনের সামনে। যারা মেশিনের টিকিট কাটতে অভ্যস্ত নন তারা দাঁড়িয়েছেন কাউন্টারের সামনে। 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে বাসে, সেখানে আমরা 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি। গাড়িতে তো গাড়ি পাই না, জাম না পুছো, বাস নাই, হাইটাও অনেকগুলো ভিতরে হাউজিং এর ভিতরে আইসা ওখান থেকে অটোতে আসছি। এখানে মেট্রো রেলে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে লাইনের কারণে, বেশি মানুষ। স্বয়ংক্রিয় দরজার সামনে আজ বাড়তি সতর্কতা। অতিরিক্ত চাপে আবার না বিকল হয়ে যায়, কারণ আগেও যন্ত্রটি বেশ ভুগিয়েছে যাত্রী আর ডিএমটিসিএলকে। তবে যন্ত্রেরও সক্ষমতার মাত্রা থাকে, সেটি অতিক্রম করলেই যায় বিগড়ে। যাচ্ছে সুবিধা, সহজে যাওয়া যায়। কিছু লোক যাবে হচ্ছে সচিবালয়, কিছু যাবে মিরপুর 10। এই যে জ্যামজট, মানুষের চাপ বেশি, এই জন্য চলে আসছি মেট্রো রেলে। অল্প সময় দাঁড়াইছি, লাইনে টিকিট পাওয়া গেছে। সবাই চেষ্টা করছেন ঠেলে হলেও ট্রেনে উঠতে। উত্তরা স্টেশন থেকেই প্রায় ট্রেনগুলো পরিপূর্ণ হয়ে ছাড়ছে। প্রতিটি বগি প্রায় সক্ষমতা ছুঁই ছুঁই অবস্থা। বেশিরভাগই ইজতেমা ফেরত মুসল্লি। শহরের ভেতরের বিভিন্ন স্থানে তো বটেই, নারায়ণগঞ্জ সহ দূরের স্থানে যেতেও অনেকে চড়ছেন মেট্রোতে। ইজতেমার প্রথম পর্ব ছিল, এই জন্য অনেক রাশ ছিল, অনেক মানুষের সমাগম ছিল, এই জন্য। বাইকে আমার 350 টাকা লেগে গেছে, আর মেট্রো রেলে আসছি, এটা মানে উপভোগ করতেছে। আমাদের জন্য একটা অসাধারণ সুযোগ দিয়েছে, যেটা খুব সহজে স্বল্প সময় এবং কম ব্যয়ে আমরা এক জায়গা থেকে মতিঝিলে পৌঁছাতে পারতেছি। 2 বছর যাবত মেট্রো রেল হওয়াতে কিন্তু এটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আশা করি আমাদের কর্তৃপক্ষরা যদি এতে আরেকটু নজরদারিতা করে, এটা আরো সহজ হবে আমাদের জন্য। সাধারণ মানুষ আমরা সবাই চড়তে পারি, ভাড়াটা বেশি মনে হয় আমার থেকে। আখিরে মোনাজাতের পরের 2 ঘন্টা শহরের ভেতরের স্টেশনগুলোয় ওঠার যাত্রী ছিল খুবই কম। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী ও আগারগাঁয়ে সড়কে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা। সকাল 11টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। দুপুরের শিশু মেলার সামনের সড়ক তারা বন্ধ করে দেন। আহতরা বলেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও এখনো দেয়া হয়নি। পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিও জানিয়েছেন অভ্যুত্থানে আহতরা। এর আগেও একই দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার পথ অবরোধ করে বিক্ষোভ করছিলেন পঙ্গু আশপাশের হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। যে দাবিগুলো যেগুলো আমরা ন্যায্য প্রাপ্য, এগুলো যেন আমরা আমাদের এই রাষ্ট্রের সরকারের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আমাদের মায়ের কোলে আমরা ফিরে যেতে পারি। যে এদের চিকিৎসা করতে আসলে কয় কোটি টাকার দরকার, আজকে 6 মাস হয়েছে, এখনো যদি চিকিৎসার জন্য এরা আসে রাস্তায় দাঁড়ায়, পাই যে এখানে সেখানে কান্নাকাটি করে, এটা আসলে সরকারের জন্য বিশাল লজ্জাজনক। দেখি রাস্তা ব্লক, রাস্তায় কি হয়েছে, আন্দোলন হইতেছে কেন? তাদের চিকিৎসার টাকা দেয় নাই সরকার, তাদের কোনো খোঁজ খবর নেয় না, এর জন্য তারা রাস্তা ব্লক করে আন্দোলন করতেছে। এটা কি আদৌ যৌক্তিক হয়েছে? 24-এর গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে এখন পর্যন্ত 30 জনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং থাইল্যান্ড পাঠানো হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, এবার সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল এসেছেন চিকিৎসা দিতে। এরই মধ্যে তারা রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের পরীক্ষা নিরীক্ষাও করেন। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে এর আগে 5টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে এসেছিলেন। মুসা নামের আহত একজনের চিকিৎসায় 6 কোটি 37 লাখ টাকা ব্যয় হয়েছে বলে স্বাস্থ্য উপদেষ্টা জানালেন। বলেছেন, আহতদের বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত 16 কোটি টাকা খরচ হয়েছে। এই খরচ শুধুমাত্র 15 জনের জন্য। আর চিকিৎসার জন্য এখন পর্যন্ত 20 কোটি টাকা পাঠানো হয়েছে। আরও কত টাকা লাগতে পারে সেই হিসেব হয়নি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর সাইদুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতরা যে কারণে মনোকষ্ট হয়ে
আন্দোলন করছে, তাদের সেসব দাবিকে গুরুত্ব দিয়ে এখন কাজ করা হবে। কোনোভাবেই সরকার তাদের দাবি দেওয়াকে অবহেলা করছে না। তাদের দাবি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আহতদের চিকিৎসা, পুনর্বাসন, আর্থিক সহায়তা দেওয়া হবে, আর সেজন্য নতুন করে তালিকাও তৈরি করা হবে। ছবিসহ আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত আহতদের নামের তালিকা পাঠানোর সময় দেওয়া হয়েছে। তাদের চিকিৎসার জন্য এই পর্যন্ত 30 জনকে আমরা বিদেশে পাঠিয়েছি। টাকার কথা আমরা চিন্তা করি, টাকা যেভাবে হোক সেটার ব্যবস্থা আমরা করতে পারবো, কিন্তু আমাদের ছেলেগুলোদেরকে আমরা চিকিৎসার সুব্যবস্থাটা দিই। বাংলাদেশে যারা আহত হয়েছেন তাদের মধ্যে ভেরিফাইড যারা 14,012 জনের মতন পর্যন্ত আহত তালিকাভুক্ত হয়েছেন, যার মধ্যে ভেরিফাইড হয়েছেন 12,981 জন। যারা ভেরিফাইড হয়েছেন তার মধ্যেও প্রায় 1238 জন এখন পর্যন্ত তাদের ক্যাটাগরি নিশ্চিত করতে পারেননি। জুলাই অভ্যুত্থানে আহতদের সারা জীবনের চিকিৎসা ভাতা দেয়া, সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ, পুনর্বাসন সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। উপদেষ্টা জানিয়েছেন, অভ্যুত্থানে আহতদের কল্যাণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হচ্ছে। এই অধিদপ্তরের আওতায় আহতদের কল্যাণে কাজ করতে একটি নীতিমালাও করা হচ্ছে। চলতি সপ্তাহেই অধিদপ্তরের কাজ শেষ হবে বলেও তিনি জানিয়েছেন। আরও বললেন, দ্রুতই আহতদের ক্যাটাগরি অনুযায়ী 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। আগামী জুলাই মাসে বাকি 20 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে বলে দুর্যোগ উপদেষ্টা জানিয়েছেন। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের বিষয়ে জানান, আহতদের মধ্যে যাদের শারীরিক সক্ষমতা আছে তাদের চাকরির ব্যবস্থা করা হবে। এছাড়া আহতরা সারা জীবন চিকিৎসা সুবিধা পাবে বলেও জানিয়েছেন ফারুক ই আজম। যারা আহত হয়েছেন তাদের ব্যাপারেও সরকার দ্রুত তালিকা করছে, এটার ক্যাটাগরি অনুযায়ী তালিকা হচ্ছে এবং আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে সেই তালিকাও সম্পন্ন করতে পারব। অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে, তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধা দেওয়া হবে। তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। কলেজ শিক্ষার্থীদের কর্মসূচির কারণে জনদুর্ভোগের কথা মাথায় রাখার আহ্বান তিনি জানিয়েছেন। উপদেষ্টা জানিয়েছেন, 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকতে না চাওয়ায় তাদের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করতে একটি কমিটি কাজ করছে। 7 কলেজের সাথে আলাদা বিশ্ববিদ্যালয় নয়, একেবারেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে 5ম দিনের অনশন, সড়ক অবরোধ তিতুমিরের শিক্ষার্থীদের। ইজতেমার কারণে মূল সড়ক আর রেল বাদ দিয়ে শিক্ষার্থীদের ঘোষণা, উত্তর সিটির যে কোনো পয়েন্টে যখন তখন অবরোধ করবেন তারা। ঢাকা নর্থ সিটির ভিতরে যতগুলো জোন আছে প্রত্যেকটাতেই আমাদের সুবিধা মতো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব। এ পথে গুরুত্বপূর্ণ 3টি হাসপাতাল। সড়ক অবরোধে উপায় না পেয়ে একজন ক্যান্সার রোগী কিছু দূর পায়ে হেঁটে পরে রিকশায় ফিরছেন। আমরা তো হাসপাতালে ছিলাম, আমরা সঠিক জানি না। কোথায় নিয়ে যাবেন? আমাদের বাড়ি গাজীপুর কাফাইসা থানা, ওই জায়গায় যায়। হ্যাঁ হ্যাঁ। ওদিকে অনশনে থাকা 3 শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। ওদের চিকিৎসা এখানে আর চালানো সম্ভব না। এই মুহূর্তে ওদেরকে হসপিটালাইজ না করতে পারলে হয়তো ওদের শারীরিক একটা লং টার্ম অথবা শর্ট টার্ম কমপ্লিকেশনের আশঙ্কা আমরা করতেছি। সোমবার মূল সড়ক সহ রেলপথেও অবরোধের কর্মসূচি আছে তাদের। একনেক মিটিং শেষে উপদেষ্টা বলেন, সময় বেঁধে দিয়ে দাবি বাস্তবায়নের আলটিমেটাম কাঙ্ক্ষিত নয়। শিক্ষার্থীদের মানুষের দুর্ভোগের কথা মাথায় রাখতে বলেন তিনি, বলেন ক্লাসে ফিরে যেতে। তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছেও, এবং জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। শিক্ষা উপদেষ্টা জানালেন, তিতুমিরকে আলাদা কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। বিশেষ বিবেচনায় প্রত্যেকটা 7টা কলেজই আছে। না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার আজ দ্বিতীয় দিন। আমরা একটু মেলা প্রাঙ্গণ থেকে ঘুরে আসবো। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন সেখানে। দিন দিন তো মেলার পরিসর নিশ্চয়ই বাড়বে শান্ত। দ্বিতীয় দিনে পাঠক, লেখক এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এই সন্ধ্যাবেলা?
আপনাকে এর আগের সংবাদেও বলছিলাম যে সন্ধ্যা হলে মানুষের ঢল নামবে এবং তেমনটিই হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ ইতিমধ্যে কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন এবং এখানে আমরা যেই মানুষের আনাগোনা দেখছি প্রত্যেকেই চেষ্টা করছেন তাদের যেই পছন্দের লেখকের স্টলগুলো রয়েছে যেখানে গেলে সেই পছন্দের লেখকের বইগুলো পাওয়ার সুযোগ রয়েছে সেইখানে কিন্তু তারা যাচ্ছেন এবং খোঁজার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন এবং তাদের যে ক্যাটালগুলো আছে বিভিন্ন প্রকাশনে সেই ক্যাটালগুলো খুঁজছেন। ক্যাটালগ থেকে তাদের যে পছন্দের বই কি কি আসছে নতুন সেগুলো সম্পর্কে ধারণা নিচ্ছেন এবং বলতে হবে যে এখন কেনাকাটা যতটুকু না হচ্ছে, বইয়ের বিক্রি যতটুকু না হচ্ছে, তার চেয়ে বেশি আসলে মেলার সাথে নিজেকে অ্যাটাচ করার যে বিষয় সেটি নিয়ে তারা কিন্তু বেশি আগ্রহী। নতুন বইমেলা শুরু হয়েছে, বইমেলা এসে একটা সেলফি তুলবেন না এমন মানুষের সংখ্যা কিন্তু নেই বলতে হবে এবং এখানে প্রকাশক যারা রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে একদমই আনকোড়া নতুন বইমেলা এবং তাদের চেষ্টা থাকছে যে কত দ্রুততম সময়ে তাদের নতুন বইগুলো নিয়ে আসতে পারবেন এবং সেই জন্য ছাপাখানায় তাদের একটা ব্যস্ত সময় যেমন যাচ্ছে, অনেক প্রকাশক কিন্তু ইতিমধ্যে তাদের স্টল সাজিয়েছেন, তবে বেশ কয়েকজন আছেন যারা এখনও সমাজের কাজ চলছে, রঙের প্রলেপ এখনও হয়তো বা দেয়া বাকি রয়েছে। তো বলতে হবে যে একদমই নতুন একটা মেলার আবহ চলছে এই মুহূর্তে এবং এখানে প্রকাশক, বিক্রেতা, লেখক এবং পাঠক তারা সবাই মিলে প্রত্যাশা করছেন যে চমৎকার একটি বইমেলা তারা উপভোগ করতে পারবেন এবং সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে নতুন বইয়ের সাথে তাদের যে মিতালি, নতুন বইয়ের সাথে নতুন বইয়ের যে ঘ্রাণ নেয়ার যে একটা মুহূর্ত, সেই মুহূর্ত কিন্তু এখান থেকে তারা নিতে পারছেন। বিশেষ করে নতুন প্রজন্মে যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে নতুন লেখক যারা আছেন, এই প্রজন্মে যারা রয়েছেন লেখক, তাদের বইগুলো তারা সংগ্রহ করে নেবেন নির্দ্বিধায়। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ শান্ত। বাজেট প্রণয়নের প্রক্রিয়া বদলানোর ইঙ্গিত দিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে জানালেন, বেশি ঘাটতি রাখলে মূল্যস্ফীতি বাড়বে, সুদের চাপ বাড়ায় বেশি দিন ঋণ নির্ভর বাজেটেও থাকা যাবে না, তাই বিদেশি ঋণের নতুন প্রকল্প আপাতত হাতে নেবে না সরকার। তার মতে রাজস্ব আদায়ের যা অবস্থা তাতে অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করা খুব কঠিন। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্থান পায় 13টি প্রকল্প, ব্যয় ধরা হয় 12,532 কোটি টাকা। এর মধ্যে 9টি নতুন, বাকি 4টি সংশোধিত। পরিকল্পনা উপদেষ্টা জানায়, গ্যাস সংকট কমাতে আমদানি নয়, দেশীয় উৎস থেকেই উত্তোলনে জোর দিতে চায় সরকার। আর এ সংক্রান্ত গুচ্ছ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, বাস্তবায়ন করবে জ্বালানি বিভাগ। পরিকল্পনা উপদেষ্টা বললেন, মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে আর আধুনিকায়নের জন্য চীনের ঋণ সহায়তা নেবে সরকার। পায়রা বন্দর এরকম কিছু প্রকল্প আছে, যেসব প্রকল্পে দেশীয় যারা ঠিকাদার এরা কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে গেছিল। দখল দূষণে বিপর্যস্ত আর বেদখল হওয়া রাজধানীর খালগুলো পুনরুদ্ধারে বদ্ধপরিকর সরকার। মিরপুরের বাউনিয়া এলাকায় আজ সংস্কার কাজের উদ্বোধন করতে গিয়ে সব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ সরকারের 3 উপদেষ্টা। এ সময় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বললেন, সংস্কার শেষে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। ঘটা করে সংস্কার কাজের উদ্বোধনের সময় ভাসমান এক্সকাভেটরের বক্সে বিছানো ছিল লাল কার্পেট। সেখানে দাঁড়িয়েই নানা রকম দিক নির্দেশনা দিচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রাথমিকভাবে 2 সিটির 6টি খালের কিছু অংশের দখলমুক্ত সংস্কার এবং 2 পাড়ের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন তারা। আমি মনে করি না যে নদী দখল যতটা উচ্ছেদ হয়েছে ততটা আবার দখল হয়েছে বলে। যদি নদী দখলের কথা বলি, আমি মনে করি যে মোটামুটি একটা গ্রহণযোগ্য মাত্রার কাজ অলরেডি হয়ে গেছে। কিন্তু দূষিত নদীর পাড়ে আপনি যতই সুন্দর ওয়াকওয়ে করেন না কেন, মানুষ তো হাঁটবে না। হাতির ঝিল খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনি হাঁটতে গেলে নাকে রুমাল দিতে হয়। আমরা কাজটা শুরু করে দিয়ে যাব, তারপরে পরবর্তী সরকার এসে দায়িত্বটা নিয়ে। খালগুলোর দুরবস্থার জন্য বিগত সরকারগুলোর অনিয়ম দুর্নীতিকেই প্রধান কারণ দেখছেন উপদেষ্টারা। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব। আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে। খাল খনন কর্মসূচির এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সার্বিক সংস্কার এবং নির্বাচনের দিনক্ষণ নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার
কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন। এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। অথচ একসময় সুন্দর পানি, বাণিজ্য পরিবহন সহ যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল বাউনিয়া খালটি। আমি ধান করতাম, ফসল করতাম, এখন আস্তে আস্তে চতুর্সাইডে মনে করেন যে বিল্ডিং করিয়া মনে করেন ময়লা সলা ফেলাইয়া এখন রাস্তা চাপাই ফেলাইছে খাল। আগে অত বড় আছে না, কার হয়েছে তা একটু বড় হয়েছে, আগে তো আরো কাল আছে। যারা দখলদারি তারা এরা মানে কিছুদিন পর পরই আবার তারা জায়গা দখল করে নিয়ে নেয়। যাক, তবে এবার নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 3 কিলোমিটার অংশের সংস্কার ও দখলমুক্তের কাজ শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন এলাকাবাসী। তবে দিন শেষে লাল কার্পেটে দাঁড়িয়ে খাল সংস্কারের উদ্বোধনের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাদা কাগজে পাঠানো এক ব্যাখ্যায় দাবি করা হয়, কাদামাটির পরিবেশে নিরাপত্তার জন্যই লাল কার্পেট বিছানো হয় খালপাড়ে। মিরপুর এলাকার অন্যতম প্রধান এই খালটি উদ্ধার অভিযানে এর আগেও এরকম আনুষ্ঠানিক ঘোষণা দেখেছে এলাকাবাসী, কিন্তু দখলদাররা এতটাই শক্তিশালী তাদেরকে কখনোই উচ্ছেদ করা সম্ভব হয়নি। এবারও সেই আনুষ্ঠানিক ঘোষণা আবারও দেওয়া হয়েছে, তবে কার্যকর কতটুকু হবে সেটাই ভবিষ্যতে বলে দেবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, বাউনিয়া খাল, মিরপুর। ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্র যাবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিকেলে বিমানবন্দরে পৌঁছে বিএনপি মহাসচিব জানিয়েছেন, আনুষ্ঠানিক কোনো আলোচনার জন্য এই সফর নয়, রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ দেওয়া হয়েছে, এজন্য বিএনপি যাচ্ছে। তবে সাইড লাইনে আলোচনা হতে পারে বলে তিনি আশা করছেন। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বললেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি যেতে পারছেন না। তার বদলে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। তো সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। লন্ডন থেকে জয়েন করবে। 25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান তার পরিবারের বিরুদ্ধে পৃথক 3টি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, সাবেক মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে 11,36,51,000 টাকার অবৈধ সম্পদ অর্জন, ব্যাংক হিসাবে 86,69,00,000 টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে 4,47,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দ্বিতীয় মামলা হয়েছে। অন্যদিকে তৃতীয় মামলায় তাদের ছেলে আনিসুর রহমানের বিরুদ্ধে 9,89,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে সংস্থাটি। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 11,36,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে 86,69,00,000 টাকারও বেশি লেনদেন করায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। আর তা না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও তাদের দোসর সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা সহ 4 দফা দাবি জানানো হয়। এসব দাবি আদায়ে দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা, উপজেলায় 6 ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি, 10 ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র অধিকার পরিষদ। আমরা স্পষ্টভাবে বলছি, যদি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা না হয়, বন্ধ করা না হয়, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা
সচিবালয় অভিমুখে আমরা কিন্তু লং মার্চ করব। দুর্বল কাঠামো নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, তাতে আমরা আমাদের বর্তমান নিরাপত্তা নিয়ে যেমন শঙ্কিত, তেমনি আগামীতে আওয়ামী লীগকে রেখে দিয়ে যে দেশ সংস্কার বা পুনর্গঠনের যে আওয়াজ তারা দিচ্ছে, তাতেও আমরা মনে করি সেটা ব্যর্থ হবে। জিপিএইচ ইস্পাতের আয়োজনে অনুষ্ঠিত হল গ্র্যান্ড ইভেন্ট জিপিএইচ মহারাজ দরবারের মূল পর্ব। 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন চ্যানেল পার্টনারদের পরিবার নিয়ে জিপিএইচ ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়। এই আয়োজনে চ্যানেল পার্টনার ও তাদের পরিবারের অংশগ্রহণে বিভিন্ন গেম শো, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিপিএইচ এর 185 জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আর অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা 10 জনকে মহারাজ সম্মাননা, পরবর্তী সেরা 10 জনকে মহাবীর সম্মাননা দেয়া হয়। বাজারে পাওয়া ঘিয়ের 66.67% ভেজাল, 43% গুড় আর 33% মধু খাদ্য উপযোগী নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম এমন ভয়াবহ তথ্য উপস্থাপন করেছেন নিরাপদ খাদ্য দিবসে আয়োজিত সেমিনারে। সকালে বিএসএমএমইউতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে। গবেষণায় বলা হয়, শুধু ঘি, গুড় কিংবা মধু নয়, বাজারে থাকা 28% বেশি মিষ্টিও খাদ্য উপযোগী নয় এবং সুস্থ থাকতে ফ্রিজে কোনোভাবেই রান্না করা খাবার ও কাঁচা খাবার একসাথে না রাখার পরামর্শ দেওয়া হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘিতে 66.67% ঘি হচ্ছে এখানে ভেজাল থাকে। এছাড়া গুড়ে দেখা যাচ্ছে 43.75% বা 43.75% এখানে অনিরাপদ থাকে গুড়টা। দালান বাড়িতে থাকে এমন অনেকে টিসিবির পণ্য নিচ্ছেন, আবার যাচাই হলে 20 লাখ কার্ড বাদ পড়বে। বাজার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আশ্বস্ত করেছেন রমজানে পণ্যের ঘাটতি হবে না। বলেছেন, এস আলম পালিয়ে গেলেও তেলের সংকট হবে না, পর্যাপ্ত মজুদ আছে। অর্থনীতিবিদরা বললেন, নীতির দুষ্টচক্রে অস্থির বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এখনও অনুপস্থিত। আন্তর্জাতিক পর্যায়ে পণ্যের দাম ওঠানামা করলেও দেশের বাজারে প্রভাব নেই। ধান 27 টাকা কেজি, কিন্তু চালের কেজি 58 টাকা। আলোচকরা বললেন, পণ্যের উৎপাদন ও ব্যবসায়ীদের তথ্য সরকারের কাছে নেই। শুল্ক কমানো হচ্ছে, গুটিকয়েক ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করে, তার সুফল পাওয়া যাচ্ছে না। সরকারি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। রাইস মিলের অঞ্চল থেকে আমরা শুনেছি যে কিভাবে তারা ব্যাংক্রাফট হচ্ছে এবং কিভাবে একটা নতুন শুনলাম যে ওরা 11 জনের একটা সিন্ডিকেশনের একটা আওয়াজও এখান থেকে শুনতে পেলাম। ইট ইজ ট্রু যে মার্জিনালাইজড হচ্ছে, আবার এটাও সত্যি যে ওখান থেকে কিছু কিছু রাইস মিল খুবই অপ্রয়োজনীয় সেক্টরে বিনিয়োগ করে নিজেদেরকে বিভিন্ন রকমের বিপত্তিতে তৈরি করেছে। স্কুলের ছাত্র আয়াজ হককে হত্যা মামলার আপিল শুনানির মাঝখানে আসামিকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার অভিযোগে তদন্ত কর্মকর্তা শহীদুল বিশ্বাসকে আগামী রোববার সকালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, 2014 সালে 9 জুন সিটি কলেজে প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি খরচ বাবদ টাকা তোলার বিষয় নিয়ে আয়াজের বড় ভাই সিটি কলেজের বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের ছাত্র আশতিন হকের সাথে আসামিদের কথা কাটাকাটি, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই দিন বিকেলে ধানমন্ডি থানাধীন জিগাতলায় যাত্রী ছাউনির কাছে আয়াজকে একা পেয়ে আসামিরা পরস্পরের যোগসাজশে মারধর, ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। আয়াজকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আয়াজ হত্যার ঘটনায় তার বাবা আইনজীবী শহীদুল হক সিটি কলেজের বাণিজ্য বিভাগের 6 ছাত্রকে আসামি করে মামলা করেন। এই মামলার শুনানিতে হাইকোর্ট ডিভিশন অনেক পুরনো ঘটনা হলেও দৃষ্টান্তকারী কোনো একটা বিষয়কে তুলে নিয়ে আসার জন্য আজকে তাকে সশরীরে হাজির হয়ে রবিবারে তার এই কন্ডাক্ট বিশ্লেষণ এক্সপ্লেন করার জন্য আদেশ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলায় পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে তার পরিবার ও আইনজীবী সন্তুষ্ট। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে অভিযোগ গঠনের শুনানিকালে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। শাহবাগ থানা পুলিশ অভিযোগপত্রে 21 জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেন, তবে এর বিরুদ্ধে নারাজি আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা এবং আসামিদের রক্ষা করার চেষ্টায়
নারাজির আবেদনে এই অভিযোগ তুলেছেন নিহত তোফাজ্জলের পরিবার ও আইনজীবী। গত বছরের 18 সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্টরুমে নিয়ে ভবঘুরে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তুমুল সমালোচনা হলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় মামলা করলে সেদিনই 6 জনকে গ্রেফতার করা হয়। আমরা চাচ্ছি দ্রুত ওই তোফাজ্জল বিচার বাংলাদেশের মানুষ দেখুক, এবং সেই প্রত্যাশায় আমরা আজকে কোর্টে এসেছি যে এই চার্জশিটটা অ্যাকসেপ্ট করে দ্রুত ট্রায়ালে পাঠানো হোক। এখন এখানে চার্জশিটটা নারাজি পিটিশন দেওয়ার কিছু নেই। দ্রুত ওর বিচার হত্যা মামলার বিচার করা উচিত এবং সবাইকে দেখানো উচিত যে সঠিক ন্যায় বিচার হয়েছে ওর পক্ষে। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তারা জানান, দেশে বিচার বহির্ভূত এমন হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, না হলে জুলাই বিপ্লবের শহীদ আহতদের রক্ত বৃথা যাবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা জানিয়েছেন, এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন প্রশাসনিক ভবনের দায়িত্বপ্রাপ্ত আছেন। দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্যই এ ধরনের হত্যাকাণ্ড, আর এর সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। আর যেন রাষ্ট্রে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে। কোনো যৌথ বাহিনীর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মী যেন খুন না হয়, সে বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেয়ার দাবি তারা জানিয়েছেন। ফ্যাসিস্ট রেজিমের পতনের পর আমরা রাজপথে দাঁড়াবো তা কল্পনাও করতে পারিনি। অতএব রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান, আর যেন বাংলাদেশে দ্বিতীয় তৌহিদুল ইসলাম আমরা না দেখতে পাই। আমাদের ভাই তৌহিদ যে মারা গেল, কিন্তু এখন পর্যন্ত আপনারা রাজনৈতিক কোনো প্রোগ্রাম এখনো ঘোষণা করেন নাই। অনতি বিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোস্তফা কামালের পুনর্বহাল এর বিরুদ্ধে মানববন্ধন করেছে সকল শিক্ষার্থী সহ স্কুলের সংশ্লিষ্ট সকলেই। সকালে পান্থপথ স্কয়ার হাসপাতালের দক্ষিণ দিকের স্কুলের গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রাক্তন এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকল ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীদেরও গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা যায়। এ সময় মোস্তফা কামালের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনৈতিক কাজ সম্পর্কে জানান মানববন্ধনকারীরা। অবৈধভাবে লেক সার্কাস বিদ্যালয় নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও বেসরকারি অবসর সুবিধা বোর্ডের 1000 কোটি টাকা আত্মসাৎ সহ অন্যান্য অভিযোগও তুলে ধরেন সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 83 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃষা আরসানিকের ব্যাটে সহজ জয় পায় নিকি প্রসাদের দল। বেউমাস ওভালে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 20 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের তাণ্ডবে উইকেটে থিতু হতে পারেনি কোনো ব্যাটার। 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছে কেবল 3 ক্রিকেটার, যাদের মধ্যে সর্বোচ্চ 23 রান আসে মাইকির ব্যাট থেকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে মাত্র 82 রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। 3 উইকেট নেন গঙ্গাদি তৃষা। এর জবাবে শুরুতে 8 রান করা ওপেনার কামালিনীকে হারায় ভারত। এরপরে গল্পটা তৃষা আরসানিকের। দুজনের অপরাজিত 34 রানে 52 বল আগেই সহজ জয় পায় ভারত। 33 বলে 44 রানে তৃষা আরসানিকে অপরাজিত থাকেন 26 রানে। বিসিবির নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হান্নান সরকার। শনিবার আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। জানা গেছে, ভবিষ্যতের কথা ভেবেই এই দায়িত্ব ছাড়ছেন তিনি। নির্বাচকের পদ ছাড়লেও ক্রিকেটের সাথেই থাকছেন হান্নান। এবার তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবেন এই সাবেক। কথাবার্তা চলছে বেশ কয়েকটি দলের সঙ্গেও। সব মিলে 8 বছর 8 মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। নির্বাচক ক্যারিয়ারে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে জিতেছেন যুব বিশ্বকাপ, 2টি যুব এশিয়া কাপ। বিপিএল প্লে অফ এলিমিনেটরে সোমবার দুপুর 1:30টায় মাঠে নামছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স। 12 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে 3 থেকে লিগ পর্ব শেষ করে রংপুর রাইডার্স। সমান ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে 4-এ অবস্থান ছিল খুলনার। এই ম্যাচে জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এরপর প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগাং কিংস। জিতলেই এক দল নিশ্চিত করবে ফাইনাল এবং হারা দল তৃতীয় কোয়ালিফায়ারে খেলবে। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে লিগ পর্ব শেষ করে বরিশাল। অপরদিকে 16 পয়েন্ট নিয়ে 2 থেকে প্লে অফ নিশ্চিত করে চিটাগাং। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার আবাসিক এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে।
শুক্রবারের এই দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে ফিলাডেলফিয়ার মেয়র। এয়ার অ্যাম্বুলেন্সটিতে থাকা ৬ আরোহীর প্রাণ গেছে, সবাই মেক্সিকোর নাগরিক। এছাড়াও এক পথচারীর মৃত্যু হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ রুজভেল্ট শপিং মলের কাছাকাছি উড়োযানটি ভূপাতিত হয়। পতনের পরপরই বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে। উড্ডয়নের পর ৪ মাইলেরও কম দূরত্ব পাড়ি দেওয়ার পরই এই বিমানটি বিধ্বস্ত হয়। চিকিৎসার জন্য রাফা ক্রসিং দিয়ে গাজা থেকে বের হতে শুরু করেছে যুদ্ধাহতরা। রোববার মিশর পৌঁছেছে ৩৭ ফিলিস্তিনি, যাদের মধ্যে ৩৪ জনই শিশু। চতুর্থ দফায় হামাস ৩ জিম্মিকে মুক্তি দেওয়ার পর ক্রসিংটি খুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে ৫০ জন করে আহত যোদ্ধা ও বেসামরিককে রাফা ক্রসিং পার হওয়ার অনুমতি দেওয়ার কথা। পাশাপাশি মানবিক কারণে তাদের সাথে আরও ১০০ জনকেও ছাড়তে দেয়া হবে গাজা। আর গাজা যুদ্ধের জেরে গেল ৯ মাস ধরেই বন্ধ ছিল মিশর ও গাজার মধ্যবর্তী সীমান্ত। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা আগামী মঙ্গলবার।